তুমি নতুন বিয়ে করেছো, আজ তোমাদের ফুলশয্যা। তুমি রুমের ভেতরে ঢুকলে, ঢুকে দেখলে যে তোমার সামনে আছে তুমি যাকে বিয়ে করেছো, মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ। এটা সে নয়, তার রূপ ধরে অন্য কেউ। হ্যাঁ, ঠিকই শুনেছ, শরীরটা এক কিন্তু ভেতরের আত্মাটা অন্য। ঠিক সেই সময়ে তোমার অনুভূতিটা কেমন হবে? আজকের এপিসোডে ঠিক সেই রকমই একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি অর্ঘ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা শুনছেন গল্প হলেও সত্যি, এপিসোড নাম্বার 8। প্রথমে বলে রাখি, আজকে কোনো গল্প তোমাদের সামনে আমরা অভিনয় করে শোনাবো না। আজ সম্পূর্ণ সত্যি একটি ঘটনা তোমাদের সামনে পড়ে শোনানো হবে, যেটা ঘটেছিল আমার এক বন্ধু ও তার ওয়াইফের সঙ্গে। তাদের বাড়ি হুগলি। বিশেষ কারণে নাম গোপন রাখা হয়েছে। ঘটনা শুরু করার আগে বলে রাখি, কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে আমরা প্রোটেস্ট করি না। ঘটনাগুলি কে কিভাবে নেবে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। শুরু করছি আজকের ঘটনা। সে যেরকমটা লিখেছে সেই রকম করেই পড়ছি। হাই অর্ঘ, কেমন আছিস? অনেক দিন পর তোকে টেক্সট করছি। এখন তো আর কলেজের গ্রুপেও কথাবার্তা হয় না। কলেজের সব বন্ধুদের সঙ্গে প্রায় যোগাযোগ নেই বললেই চলে। তোর চ্যানেলের গল্প শুনি, সত্যি খুব ভালো লাগে। তোকে আমি যে ঘটনাটা বলবো, ভগবানের কাছে প্রে করি অন্য কারোর সঙ্গে ওই বিশেষ দিনে, শুধু এই বিশেষ দিনে কেন, অন্য যে কোনো সময় এই রকম এক্সপিরিয়েন্স যেন না হয়। আমি তোর চ্যানেল ফলো করি। 2024-এ আজকের দিনে দাঁড়িয়ে তোর চ্যানেলের দর্শকরা এই ঘটনা বিশ্বাস করবে কিনা জানি না। অবশ্য কে বিশ্বাস করলো বা না করলো সেই বিষয়ে আমার কোনো কিছু যায় আসে না। যখন দেখলাম তুই এই সমস্ত কন্টেন্টের ওপর ভিত্তি করে ভিডিও বানাস, ভাবলাম তোর সঙ্গে ঘটনাটা শেয়ার করি। আমার ও আমার ওয়াইফের নাম প্লিজ গোপন রাখিস। যদিও আমি ওয়াইফের পারমিশন নিয়েই ঘটনাটা তোর সঙ্গে শেয়ার করছি, তবুও। তুই তো জানিস, রিসেন্ট গেল বৈশাখ মাসে আমি বিয়ে করেছি। আমাদের লাভ ম্যারেজ, 3 বছরের রিলেশন। আমাদের বাঙালিদের প্রত্যেকেরই বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে, সেই রকম আমারও ছিল। বেশ ভালোই ধুমধাম করে বিয়েটা হলো। আমার বিয়ের কিছুদিন আগে, ওই ধর সপ্তাহ 2 আগে, একটা ব্যাপার ঘটে। আমাদের একটা ডাঙা আছে, বাড়ি থেকে একটু দূরে, খুব দূরে নয় যদিও। ডাঙায় একটা পুকুর আছে আর কিছু গাছপালা আছে, সেই রকম বিশেষ কিছু নেই। তো বিয়ের 2 সপ্তাহ আগে একদিন বিকালের দিকে বাড়িতে আছি, হঠাৎ বাইরে থেকে অনেক মানুষের চিৎকার কানে এলো। বাইরে বেরিয়ে দেখলাম চিৎকারটা আমাদের ডাঙার ওই দিক থেকে আসছে। তাড়াতাড়ি গেলাম সেখানে। গিয়ে দেখি আমাদের পুকুর পাড়ের একটা আম গাছ ছিল। সেই আম গাছে আমাদের পাড়ার একটা ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তার জিভটা পুরো বাইরে বেরিয়ে এসেছে। জীবনে প্রথমবার এইরকম কোনো ঘটনার সামনাসামনি হলাম, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। যথারীতি পুলিশ এসে বডি নিয়ে গেল। ছেলেটা একটু বকাটে মার্কা ছিল, কাজবাজ সেই রকম কিছু করতো না। এর থেকে বেশি কিছু ছেলেটির ব্যাপারে আমি জানি না। যাই হোক, পরের দিন বাড়ির সবাই লোক লাগিয়ে গাছটা কেটে ফেলে। তারপর আর কিছু ঘটেনি, খুব নর্মালভাবেই দিন কাটছিল। আগে কখনো এরকম সুইসাইডের ঘটনার সামনাসামনি হয়নি, তাই রাতে মাঝে মাঝে ভয় লাগতো। যত দিন গেল আস্তে আস্তে সব ভুলে গেলাম। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে এলো। খুব আনন্দেই কাটলো দিনটা। বৌভাতের দিন সকালে ওই 10টা নাগাদ ক্যামেরাম্যান বলল আমাদের কয়েকটা ছবি তুলবে। সে নাকি আমাদের ডাঙার লোকেশনটা দেখে এসেছে, সেখানে গিয়ে আমাদের ছবি তুলবে। সেই মতো আমি, আমার ওয়াইফ আর সঙ্গে 2-4 জন গেলাম। প্রায় ঘন্টা দেড়েক ধরে অনেক ছবি তুলে বাড়ি এলাম। সারা দিনটা খুব নর্মালভাবেই কাটলো। বৌভাতের সমস্ত রীতিরেওয়াজ খুব সুষ্ঠুভাবে হলো। এর মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার ওয়াইফ একটু অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার ডেকেছিলাম। ডাক্তার বলল কদিন একদম রেস্ট হয়নি, খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, তাই প্রেশারটা একটু লো হয়ে গিয়েছিল। দিনের বেলা সেই রকম কিছুই ঘটেনি। সন্ধ্যাবেলা রিসেপশনের অনুষ্ঠানে সব কিছু মিটতে মিটতে প্রায় রাত্রি 12:30 বেজে গেল।
ভীষণ টায়ার্ড লাগছিল। আমার ওয়াইফ আগেই গিয়ে শুয়ে পড়েছিল। আমার ফুলশয্যার রাতের কথা তোর সঙ্গে শেয়ার করছি বলে প্লিজ খারাপভাবে নিস না। আমার মনে হয়েছিল তোকে শেয়ার করি, যাতে মানুষ জানতে পারে যে ভূত বা অশরীরী বলে সত্যি কিছু আছে। যাই হোক, আমার বাইরে কিছু কাজ ছিল, সেগুলো সব সেরে আমি যখন রুমে ঢুকলাম তখন প্রায় 1:30 বাজে। রুমে ঢুকে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে। আমি রুমের আলোটা নিভিয়ে ওর পাশে শুতে গিয়ে হঠাৎ ওর মুখের দিকে চোখ পড়ল। দেখলাম ও বড় বড় চোখ করে চেয়ে আছে। আমি ভাবলাম ওর হয়তো ঘুমটা ভেঙে গেছে। জিজ্ঞাসা করলাম, ঘুম থেকে উঠে পড়লো কেন? ওর কোনো সাড়া শব্দ পেলাম না। আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু না, এবারেও কোনো সাড়া দিল না। ভাবলাম ইয়ার্কি করছে হয়তো। এবারে ওর গায়ে হাত দিয়ে একটু নাড়া দিলাম। ও এবারেও কোনো সাড়া না দিয়ে চুপচাপ শুয়েছিল। আমার কেমন একটা সন্দেহ হলো। আমি উঠে রুমের লাইটটা জ্বালালাম। দেখলাম সে একভাবে চোখ চেয়ে শুয়ে আছে। চোখগুলো সাধারণের তুলনায় একটু বড় করে খুলে রেখেছে। সব থেকে আশ্চর্যের বিষয় যেটা হলো, সে একবারও চোখের পাতা ফেলছে না। আমি দুবার তার হাত ধরে নাড়া দিলাম, কিন্তু না, কোনো সাড়া শব্দ নেই। মরা মানুষের মতো একভাবে চোখ চেয়ে শুয়ে আছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। বাড়ির সবাইকে তাড়াতাড়ি করে ডাকলাম। সবাই ছুটে এসে ওর চোখে মুখে জল দিল। কিছুক্ষণ পরে ও একটু স্বাভাবিক হলো। আশ্চর্য রকমভাবে তার কিছুই মনে নেই। সে উঠেই জিজ্ঞাসা করলো, এত রাতে বাড়ির সবাই এখানে কেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম শরীর ঠিক আছে কিনা। তাকে দেখে একটু বোঝা যাচ্ছে না যে সে একটু আগে এতটা অসুস্থ ছিল। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি লক্ষ্য করলাম তার পেটে লম্বালম্বি 3টে নখের আঁচড়ের দাগ। দাগগুলো বেশ স্পষ্ট ছিল। দেখে খুব বেশি পুরনো বলে মনে হলো না। মনে হয় দাগগুলো কিছুক্ষণ আগেই করা হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম দাগগুলোর ব্যাপারে। ও বলল ও কিছুই জানে না এ বিষয়ে। কখন হয়েছে, কিভাবে হয়েছে, কিচ্ছু জানে না। সেই সঙ্গে বলল ওর গা হাত নাকি ভীষণ ব্যথা, কেউ যেন ওকে মারধর করেছে। সকালবেলাতেই মাথা ঘুরে পড়ে গেল। ডাক্তার দেখে বলল রেস্ট নিতে। সেদিন সারাদিন শুয়েছিল ও। সন্ধ্যার পর দেখলাম ও আস্তে আস্তে উঠে বসেছে। তার কিছুক্ষণ পর থেকেই দেখলাম মাথা নিচু করে ও কী সব বিড়বিড় করে বলছে। আমি জিজ্ঞাসা করলাম, কি বলছো? কোনো উত্তর দিল না। সে তার নিজের মনে বকবক করে যাচ্ছে। আমি বাড়ির সবাইকে ডাকলাম। বাড়ির সবাই এসেও ব্যাপারটা দেখল। সবার ডাকাডাকিতে কিংবা চিৎকারে সে যেন হঠাৎ করে হুঁশে ফিরে এলো। মনে হয় যেন সে কোথায় হারিয়েছিল। আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখ তুই। কদিন ধরে বিয়ে বিয়ে করে ভীষণ টায়ার্ড। তার উপর গতকাল রাত থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর রুমে এসে ওর পাশে বসে জিজ্ঞাসা করলাম ওর শরীরে কিছু প্রবলেম হচ্ছে কিনা। ও মাথা নেড়ে না বলল। তারপর আমি জাস্ট ওর হাতটা ধরেছি। ধরতেই দেখলাম ও কেমন একটা করছে। মনে হয় যেন ওর শ্বাসকষ্ট হচ্ছে। জল খাওয়ালাম। একটু স্বাভাবিক হতে ঘুমোতে বললাম ওকে। আমি বসে আছি। অনেকক্ষণ পরে দেখলাম ও উঠে বসলো। ওর চুলগুলো পুরো উস্কো কুস্কো হয়ে লণ্ডভণ্ড হয়েছিল। উঠে বসেই আবার বিড়বিড় করতে লাগলো। ওকে জোরে ধাক্কা দিতে ওর হুঁশ ফিরল। হুঁশ ফিরতে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ওর আগে আমি ঘুম থেকে উঠলাম। উঠেই আমার চোখ পড়ল ওর গালের ওপর। দেখলাম একটা মাত্র নখের আঁচড়ের দাগ। আমি ওকে আর কিছু বললাম না। পরের 2 দিন ওর পাগলামিটা অনেকটা বেড়ে গেল। যখন তখন বিড়বিড় করে বকে। কি করছে না করছে কোনো হুঁশ নেই। বাড়ির সবার মন মেজাজ খুবই খারাপ। নতুন বউ বাড়িতে আসা থেকে এরকম ব্যবহার করছে। বিয়ের আগে অনেকবারও আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। কাজেই বাড়ির লোকজন ওর সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত। যাই হোক, এইসব কাণ্ড দেখে আমার মাসি হঠাৎ করে দেখি কোনো এক ওঝাকে বাড়িতে এনেছে। আমি তো ভীষণ রেগে গেলাম, কারণ ভূতে বিশ্বাস করলেও এইসব ভূত ধরা বা ভূতে ভর করা এই বিষয়গুলো ঠিক মেনে নিতে পারতাম না। তবুও বাড়ির সবার কথা শুনে চুপ করে থাকলাম। ওঝা এসে তার কাজকর্ম করতে লাগলো।
কী সব জলপোড়া টলপোড়া দিয়ে গেল, ঝাড়ফুঁক করে গেল, বলে গেল আর কোনো ভয় নেই, উনি যা করার করে দিয়েছেন। কিন্তু না, ঠিক একই রকমভাবে ওর পাগলামো চলতে লাগলো। এখন তো প্রায় রাতে ঘুমই হয় না, কখনো উঠে দরজা খুলে বেরিয়ে যায়, কখনো হঠাৎ কেঁদে ওঠে, কখনো আবার বিছানায় বসে বিড়বিড় করতে থাকে। এদিকে ওর শরীরটাও ভেঙে পড়েছে। প্রায় 1 মাস এইভাবে চলছে। এর মধ্যে অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। আমার অফিসের ছুটিও আর বেশি দিন নেই। ভীষণ টেনশানে ছিলাম। একদিন দেখি ওর বাবা মা এসেছেন, সঙ্গে দেখলাম অন্য একটি লোক। জিজ্ঞাসা করতে বললেন উনি একজন তান্ত্রিক, আমার ওয়াইফকে একবার দেখতে চান। আমি ডাকলাম ওকে। সে তখন প্রায় অর্ধেক উন্মাদ। আশ্চর্য রকমভাবে দেখলাম ওই তান্ত্রিকের সামনে আমার ওয়াইফ একদম সুস্থ, কোনো সমস্যা নেই। তান্ত্রিক ওকে ভেতরে যেতে বলল। ওনারা সেদিন চলে গেলেন। পরের দিন তান্ত্রিক আমাকে ফোন করে ওনার বাড়িতে যেতে বললেন। সেই মতো আমি আমার ওয়াইফকে নিয়ে ওনার বাড়িতে গেলাম। যেতে উনি প্রথমে একটা মাদুলি পরিয়ে দিলেন আমার ওয়াইফকে, এবং আরও 5টা কি 6টা মাদুলি দিলেন আমার ঘরের সব জানালা দরজায় সব দিকে ঝুলিয়ে দেওয়ার জন্য। তারপর কিছু মন্ত্র পড়ে তাকে ঝাড়ফুঁক করলেন। এইসবের পর উনি বললেন, ওনার ভাষাতেই বলছি আমি, উনি যেমনটা বলেছিলেন, দেখো মা, তোমার ওপর যে ভর করেছে সে খুবই দুষ্ট ও পাপী আত্মা, সঙ্গে খুবই শক্তিশালী। আমি তোমাদের বাড়িতে গিয়েই বুঝেছিলাম ওখানে আমি কিছু করতে পারবো না, তাই তোমাদের এখানে ডাকলাম। আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো, তোমাদের ওখানে কোনো ইয়ং ছেলে যে একটু পূজা অর্চনা করতো, সে কি খুব রিসেন্ট আত্মহত্যা করেছে? আমি বললাম, হ্যাঁ করেছে, তবে সে পূজা অর্চনা করতো কিনা জানি না। সবই তাকে বললাম, কিভাবে ডাঙায় দেখেছিলাম তাকে। তান্ত্রিক কিছুক্ষণ চোখ বুজিয়ে নিজের মনে মনে কী সব বিড়বিড় করলেন। তারপর বললেন, তোমরা সম্ভবত বিয়ের পরেই ওই স্থানে গিয়েছিলে যেখানে ও আত্মহত্যা করেছিল। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম ছবি তুলতে গিয়েছিলাম। তান্ত্রিক বললেন, সেই সময়ে নাকি সেই ছেলেটির আত্মা আমার ওয়াইফকে আকর্ষণ করে। নতুন বউয়ের গায়ে নাকি একটি সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধ নাকি আত্মাদের আকর্ষণ করে, কাছে টানে। সেদিন থেকেই ওই ছেলেটির আত্মা আমার ওয়াইফের মধ্যে ভর করে আছে। ছেলেটি দুশ্চরিত্রের ছেলে ছিল। সে নাকি প্রতি রাতে আমার ওয়াইফের শরীরের সঙ্গে সহবাস করত। নখের দাগগুলো নাকি তারই দাগ। এর মধ্যে একবারও সে আমাকেও আমার ওয়াইফকে মিলিত হতে দেয়নি। যখনই কাছে যাবার চেষ্টা করেছি তখনই কিছু না কিছু হয়েছে। আমি ভেবে দেখলাম, সত্যিই তো, এর মধ্যে একবারও আমি আমার ওয়াইফের সঙ্গে সহবাস করিনি। যখনই ওর কাছে যাওয়ার চেষ্টা করেছি কোনো না কোনো প্রবলেম হয়েইছে। যতদিন তার আত্মা ওর মধ্যে থাকবে আস্তে আস্তে সে ওকে আমার থেকে দূরে নিয়ে যাবে। ছেলেটি পূজা অর্চনা করত, একটু তন্ত্রবিদ্যা শিখেছিল। তাই নাকি প্রথমবার যে ওঝা এসেছিলেন তার মন্ত্রে সে ওই বাড়িতে কাজ করতে দেয়নি। উনি বললেন, আপাতত তিনি ওই আত্মাকে তাড়িয়ে দিয়েছেন, তবে ওই মাদুলিগুলো বাড়িতে গিয়েই যেন সব জায়গায় ঝুলিয়ে দিই। আর পরের 3 দিন আমরা দুজনে যেন কোনো রকম মেলামেশা না করি, এবং খুব দরকার ছাড়া কোথাও বাইরে না যাই। তাহলে আমাদের দুজনকে এক হতে দেখে সে আবার নাকি আসতে পারে 3 দিনের জন্য। তান্ত্রিক সবই বললেন, শুধু বললেন না ছেলেটি কেন আত্মহত্যা করেছিলেন। অনেক করে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি কিছুতেই বললেন না। যাই হোক, তান্ত্রিকের কথা মতো আমরা সব মেনে চলি। তারপর আজ 3 মাস কেটে গেছে, আর এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই ধরনের এক্সপিরিয়েন্স কারো সঙ্গে হোক আমি চাই না। জানি না তুইও বিশ্বাস করবি কিনা ঘটনাটা, কিন্তু সত্যি, যার চোখের সামনে জিনিসগুলো ঘটে, যে সামনে থেকে জিনিসগুলো ফিল করে, সে আজকের দিনে দাঁড়িয়েও এই সমস্ত জিনিস বিশ্বাস করতে বাধ্য। আপনারা এতক্ষণ শুনলেন সম্পূর্ণ একটি সত্যি ঘটনা, যেটা ঘটেছিল আমার বন্ধুর সঙ্গে। আশা করি ভালো লেগেছে। আপনারাও আমাদের ঘটনা বা গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এরকম ঘটনা শোনার জন্য।
আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ধন্যবাদ। শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে বুধবার ঠিক রাত্রি 10টায়।